স্বাগতন্য পক্ষে আপনাদের সাথে আছি আমি ইশরাত জাহান উর্মি। নারীর অধিকারের সংগ্রাম আর নিরন্তর মর্যাদা প্রতিষ্ঠার বিভিন্ন দিক নিয়ে এই অনুষ্ঠানে কথা বলি। নারীর সাফল্য ব্যর্থতা, এই সমাজে নারীর এগিয়ে যাওয়ার প্রতিবন্ধকতার ধরন আর সেই প্রতিবন্ধকতা পেরিয়ে সমতার লক্ষ্যে নারীর অপ্রতিরোধ এগিয়ে যাওয়ার প্রচেষ্টাকে তুলে ধরি আমরা। নারীবাদ আর নারী অধিকার এই সমাজ এবং পুরো বিশ্বে কী চেহারায় আছে, অন্য পক্ষ চেষ্টা করে তা খুঁজে দেখতে। আগামী সংসদ নির্বাচনে নারীদের জন্য ১০০টি আসন সংরক্ষিত রাখার বিষয়ে প্রায় সব রাজনৈতিক দল একমত হয়েছে। তবে কোন পদ্ধতিতে এই সংরক্ষণ হবে তা ঠিক হয়নি এখনো। বড় দুটি দল বিএনপি ও জামায়াত সংরক্ষিত নারী আসনে সরাসরি ভোটের বিপক্ষে। এছাড়া চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বলছে নারী বিষয়ক সংস্কার কমিশন এবং ঐকমত্য কমিশন নারী আসন নিয়ে চাপাচাপি করছে। নারীর রাজনীতি বা নির্বাচনে অংশ নেওয়া নিয়ে সিদ্ধান্ত নেওয়ার এই প্রক্রিয়াটি কেমন? আজন্য পক্ষে আলোচনা নারীর জন্য ১০০ আসন এই বিষয়ে আলোচনায় আজ আমাদের সাথে স্টুডিওতে আছেন বিএনপি সাবেক সংসদ সদস্য এবং স্বনির্ভর বিষয়ক সম্পাদক নীলুফার চৌধুরী মনি এবং আছেন বাংলাদেশ নারী প্রগতি সংঘের উপপরিচালক নাসরিন বেগম। স্বাগত আপনাদের দুজনকেই। নীলুফার মনি এবং নাসরিন বেগম, খুবই ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে যে নারী আসলে কিভাবে নির্বাচন করবে না করবে সেই সিদ্ধান্ত আসলে কারা নেয়, এটা খুবই একটা ইন্টারেস্টিং ব্যাপার আমার কাছে মনে হয়। মনে হয় সবাই মিলে বসে ঠিক করে যে নারীরা তোমরা এইভাবে করবে, এতগুলো আসলে তোমাদের দেওয়া হবে, এইভাবে দেওয়া হবে। এই জায়গা থেকে আমরা আজ পর্যন্ত বের হতে পারিনি, যা হোক সেটা অন্য প্রসঙ্গ। আগে আপনার কাছে একটু জানতে চাই নীলুফার মনি, যে এই যে নারীর ১০০ আসনের বিষয়ে এক ধরনের ঐক্যমত্য বা অনৈক্য রয়েছে, আপনাদের দলের অবস্থানটি আমি আরেকবার আসলে দর্শকদের মনে করিয়ে দিতে চাই। ধন্যবাদ আপনাকে। যারা শুনছেন আমার শুভেচ্ছা অভিনন্দন, আমার সহ আলোচককে শুভেচ্ছা। দেখেন, যেটা আপনি আপনার শুরুতেই বলে ফেলেছেন যে নারীদের ব্যাপারটা পুরুষদের ডিসিশন নিতে হয় যে নারী কি করবে, এটা সবচেয়ে বড় দুঃখজনক। কারণ নারীর গর্ভ থেকেই কিন্তু পুরুষের জন্ম, বেড়ে ওঠা, এবং পুরুষ যা কিছু করেছে নজরুল তার সাম্য কবিতায় লিখে গিয়েছে। তো তারপরেও নারীর মর্যাদা কোথায় যেন ঠাঁই নাই ছোট তরি। তো এই অবস্থার মধ্যে যখন ডিসিশন মেকার যারা থাকে তাদের মাইন্ডসেটটাই নারীর বিপক্ষে, মাইন্ডসেটটা। তো সেইখানে আমরা ভালো কিছু আশা ওইভাবে করতে পারি কিনা জানি না। আমার সমালোচক আপা কি বলবেন। আমি ২০২৫ সালে নারীদের সংরক্ষিত আসনটার জায়গায় আমি বিপক্ষে মতামত ব্যক্ত করি। আমি ওই জায়গাটায় আমার মতামতটা রাখতে চাই যে জায়গাটায় বলেছিল ২০০৮-এ যে ৩৩% নারী ৩.৫% ২০২০ নাগাদ অংশগ্রহণ করবে তৃণমূল থেকে কেন্দ্র পর্যন্ত। কিন্তু আমরা সেটা একদমই দেখি নাই, সেটাকে ২৫ পর্যন্ত বাড়িয়ে নিয়েছে। আমার ভালো লাগতো যদি এই সংস্কার যারা করছেন তারা যদি এই ২৫-এর এই অসমাপ্ত কাজটা সমাপ্ত করতেন, তাহলে কিন্তু নারীর ওই জায়গায় আর, যেমন ধরেন সংবিধানের ২৮-এর খতে যেখানে বলা আছে নারী পুরুষ সবাই, ছোট বড় সবাই রাষ্ট্রের সমান, ওইটাকে যদি মর্যাদা দেওয়া হতো তাহলে কিন্তু এই পর্যন্ত আসতে হতো না। আমরা যখন কথা বলছি তখন আজকে ২০২৫ সালে মেডিকেলে, সমস্ত বাংলাদেশে মেডিকেলে ৬৩% নারীরা চান্স পেয়েছে। তো যেইখানে তার মেধা দিয়ে নারী ১০০তে ৬৩টা জায়গায় আসন করতে পারে, সেইখানে এই সময়টা সংরক্ষিতটা আমার কাছে অবান্তর মনে হয়। বাংলাদেশে প্রায় প্রত্যেকটা অজপাড়াগাঁয়ের স্কুল কলেজ থেকে শুরু করে সব জায়গায় পুরুষের পাশাপাশি নারী প্রায় অর্ধেক বা কোথাও অর্ধেকের বেশি। তো সেইখানে নারীরা, এবং নট অনলি, সমস্ত জায়গায় তাদের অংশগ্রহণ আছে, অংশগ্রহণ তারা করছে। সে আর্মি অফিসার থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে সব জায়গাগুলোতে নারী আছে, বিমান চালানো থেকে শুরু করে আছে। তাহলে কেন নারীরা তো প্রমাণ করেছে যে তারা পারে। তাহলে আমার শিক্ষা যদি থাকে, আমার কর্মস্পৃহা যদি থাকে, আমার বুদ্ধি বিবেচনা যদি থাকে, তাহলে আমি এই জায়গাটায় কেন যাব? এবং এটা কখনো কখনো এক ধরনের অসম্মানজনক, চরমভাবে অসম্মানজনক। এটাকে প্রথম শ্রেণীর নাগরিক এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিকটা ভাগ করে দেওয়া হয়। এবং এইখানে আরেকটা যে জিনিসটা আছে সেটা হলো যে এই এখন যেটা নারীদের নিয়ে আরেকটা কাজ করছে ঘূর্ণায়মান, এটা খুব জটিল প্রক্রিয়া। এটা জটিল প্রক্রিয়া না, এখানে আমরা ৩ জন আছি, ৩টা ভাগ করা হবে।
1 বছর আমি নির্বাচন করব, 5 বছর পরে আপনি নির্বাচন করবেন, তার 5 বছর পরে সে নির্বাচন করবে, এবং এই 3টা আসন নিয়ে নারী নির্বাচন করবে, তারপরেও নারীর নাম সংরক্ষিত। আর একটা আসন নিয়ে পুরুষ নির্বাচন করবে, সেটা হলো সাধারণ। এটা আমি ভূত নাকি পিছনের রাস্তায় পা দেয়, মানুষ যে পিছন দিয়ে চলে, এটা আমার জানা। আমি আবার ফিরবো আপনার কাছে। আমি আসলে অনেকদিন ধরে নারী প্রগতি সংঘ কাজ করে নারীর আসন নিয়ে, এবং আপনারা এক ধরনের সংরক্ষণের পক্ষে, কারণ যেহেতু আপনারা বলেন যে লেভেল প্লেইং ফিল্ডটা নাই, নারী পুরুষের সমান না, এই কারণে আপনারা চান যে কিছু আসন থাকুক, পাশাপাশি সাধারণ নির্বাচনেও তারা অংশগ্রহণ করুক। এখন যা হচ্ছে যে 100 আসন এবং এই যে ঘূর্ণায়মান যেই প্রক্রিয়াটির কথা নীলুফার মনির জানালেন বা বললেন, সব মিলিয়ে আপনারা আসলে আপনাদের অবজারভেশন কি? আমাদের অবজারভেশন হচ্ছে সংরক্ষিত আসন কেন প্রয়োজন। আমি যদি প্রশ্ন করি তাহলে বলবো যে নারীর রাজনৈতিক ক্ষমতায়নের জন্যই আসলে আমরা সংরক্ষিত আসনের কথা বলি। বিশেষ করে রাজনৈতিক জায়গায় তো তুলনামূলকভাবে অর্থনৈতিক জায়গায়, সামাজিক প্রতিষ্ঠানে, অন্যান্য জায়গায় নারীর যে পরিমাণ অ্যাক্সেস আছে, যে পরিমাণ সিদ্ধান্ত সে কাছাকাছি যেতে পারছে অন্যান্য সেক্টরে, কিন্তু রাজনীতির এই জায়গাটায়, নির্বাচনের এই জায়গাটায় এখনও কিন্তু ওই মাত্রায়, বিশেষ করে 33% রাজনৈতিক প্রত্যেকটা কমিটিতে এবং প্রত্যেকটা বডিতে থাকার কথা, অনেকদিন ধরে তো আছে, কিন্তু 33% হচ্ছে না বিধায়, যেহেতু ওই পরিমাণ পর্যন্ত নারীর অ্যাক্সেস বলেন, নারীর সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া আসতে পারে নাই। কাজে এখনো আমরা মনে করি যে সংরক্ষিত আসন নারীর যে রাজনীতিতে বা রাজনৈতিক ক্ষমতায়নের প্রক্রিয়ার যে জায়গাটা আমরা কথা বলছি এত বছর যাবত, একদম উইথড্র করে দেওয়ার অবস্থান কি আমাদের তৈরি হয়েছে? আচ্ছা, আমি নাসরিন বেগম আপনার কাছে প্রশ্ন হচ্ছে যে ঠিক আছে, সেই পদ্ধতি সেইটা এখনো আসে নাই, সেই লেভেল প্লেইং ফিল্ডটা হয়নি, সেই কারণে দরকার আছে, কিন্তু মানে 50 থেকে 100 আসনই শুধু বাড়িয়ে যাচ্ছি, কিন্তু যেই জন্যে আসলে করার কথা নারীর ক্ষমতায়ন এবং নারী পুরুষকে সমানভাবে দেখা, সেটা কি হচ্ছে? সেই লেভেল প্লেইং ফিল্ড কি তৈরি হচ্ছে? না, হচ্ছে না। এটার মূল জায়গাটা হচ্ছে, আপা বললেন যে নারী পুরুষের সম অধিকার, আমি বলবো যে মাইন্ডসেটের সাথে সাথে ইকুয়াল সিটিজেনশিপ। আমি যে নাগরিক হিসাবে সমান এবং সব কিছুতেই আমার ওইভাবে যারা নীতি নির্ধারক, যারা আমাদেরকে নিয়ে খেলছে, তারা ভাবছে না। সব সময় একটা দয়া দাক্ষিণ্যের ব্যাপার আমাদের দেবে, কিন্তু আমাদের প্রশ্ন হচ্ছে তারা দেওয়ার কে? এটা তো একটা প্রসেসের মধ্যে দিয়ে যাবে, এবং পরিবার থেকে শুরু করে সমাজে সব জায়গায় নারীরা একটু একটু করে আগাচ্ছে, এবং তারা একটা যুক্তি দিয়েছে এই ঘূর্ণায়মান পদ্ধতি কোনো এক সময়তে নারী নেতৃত্ব বিকশিত করবে। এই পদ্ধতি দিয়ে কি নারী নেতৃত্ব বিকশিত হবে, নাকি প্রত্যেকটা পর্যায়ে? এবং সবচাইতে বড় যে আমাদের যুক্তি বা কথাটা, যে অর্থনৈতিক যে ভিতটা, সেটাই কিন্তু নারীর জন্য তৈরি না। উত্তরাধিকারে নারীর সমান অধিকার নাই, নারী মালিক নাই। এই রাজনীতি বা আপনি সংখ্যা বাড়ালেন, তাতে কি হয়েছে? এই যে রাজনীতি করবে বা নির্বাচনে আসবে, এটার জন্য যে অর্থনৈতিক যে জায়গাটা, ওইখানেও কিন্তু পরিষ্কার না। আমার মনে হয় কি, মানে আপনার কি মনে হয় যে এই যে ঘূর্ণায়মান পদ্ধতি বা ইত্যাদি ইত্যাদি নানান কিছু এনে নারীকে আসলে একটা ধোঁয়াশার মধ্যে আরো বরং ঠেলে দেওয়া হচ্ছে, যা ছিল সেটাও বরং আরো ধোঁয়াশার মধ্যে দেখেন ঠেলে দেওয়া হচ্ছে। এটাও যেমন সত্যি, আমরা নিজেরাও ঠেলে নিতে পছন্দ করছি, এটাও তেমন সত্যি। আমার যে আপাটা নারী নিয়েই কাজ করেন, উনি কি বললেন যে সংরক্ষিত দরকার আছে। 2025 সালে আমি কখনোই মনে করি না, যখনই আমি সংরক্ষিত দরকার আছে মনে করব, তখনই আমি সেকেন্ড ক্লাস নাগরিক আমি নিজেকেই নিজে বানাচ্ছি। কারণ আরেকটা জিনিস, ওনারা তো সুরাহাই করতে পারে নাই, স্থানীয় সরকার নির্বাচনে 3টা আসনে নারীরা ইলেকশন করে, তার নাম সংরক্ষিত, এবং তাদের জন্য কিচ্ছু বরাদ্দ নাই। এটা তো আপনার আইন প্রণেতা না যে আইন প্রণয়ন করবে, তাদের কিছুই না, তারা তো এলাকায় কাজ করে, যার যেটা একটা বয়স্ক ভাতা, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, তারপরে আপনার একটা শীতে গরমে কম্বল, যে কোনো কিছু বন্টন, এই জিনিসগুলো গরিবদের মাঝে বা বন্যায় তাদেরকে পাশে দাঁড়ানো, এগুলা যে সরকারের যে বরাদ্দগুলো থেকে তারা করে, এগুলো সব পুরুষরাই করে। যে কারণে আপনি খবর নিয়ে দেখেন, একটা নারী দ্বিতীয়বার দাঁড়ালে আর পাশ করতে পারে না, কারণ জনগণ তো জানেই না যে ওরা কি পেয়েছে কি পায় না। বলছে তোমার আমি ভোট দিয়েছি, তুমি তো আসো নাই 5 বছর, 5 বছর সে কি নিয়ে যাবে? তার যাওয়ার কোনো ক্ষেত্রই তো ছিল না তৈরি করে। ওই পুরুষ মুখে মুখে এক আসনের পুরুষটা তাকে দয়া করলে 5টা কম্বল দিলে, 1টা কম্বল দিলে সে দিতে পারে, দয়া না করলে দিতে পারে না, এটার মধ্যে কোনো আইনই নাই। সেম ঘটনাটা
আপনার এটা কিন্তু সমস্ত বাংলাদেশ, স্থানীয় সরকার কিন্তু একটা বিশাল জায়গা, মানে অল কান্ট্রি। তো সেইখানে একই অবস্থা আপনার এই সংরক্ষিত আসনে। আপনি দেখেন, আরও আমি বলি পিছায় কিভাবে আমরা, যখন দেশ স্বাধীন হয়েছে ৭১-এ, তখন নারীরা পশ্চাৎপদ ছিল, সত্যি কথা। তখন পদ ছিল কয়টা? 15টা। তারপরে আস্তে আস্তে পদ বেড়ে হলো কত? 30টা, তারপরে হলো 45টা, তারপরে 50টা। দিন যত যাবে সংরক্ষিত বাড়বে কেন? দিন যত যাবে সংরক্ষিত কমে যাবে, কমে ওইখানে জেনারেল হবে। জেনারেলে কেন আমরা বলতে পারি না প্রত্যেকটা দল 300 আসনের মধ্যে 100-150 আসন, 100 আসন নমিনেশন? এই জায়গা থেকে আমি আবার কথা শুরু করব। একটা বিরতির সময়ে পৌঁছে গেছি, বিরতি থেকে ফিরছি। থাকুন, বিরতির পর আবার ফিরছি। জাগত অন্যপক্ষে আজ অন্যপক্ষে আলোচনার বিষয় নারীর জন্য 100 আসন। এই বিষয় যেটি বলছিলাম যে নীলুফার চৌধুরী মনি বলছিলেন যে কেন বাড়বে, এটা তো আসলে কমার কথা। হ্যাঁ, 30 থেকে 45, 45 থেকে 50, এটা তো কমে, সংরক্ষিত আসন ক্রমেই কমে এসে সমান সমান হওয়ার কথা। সেটা আমরা এত দূর আগাচ্ছি, তাহলে বাড়ছে কেন? এবং আপনি যেটি বলছিলেন, আবারও আপনার কাছে সে একই প্রশ্ন, লেভেল প্লেইং ফিল্ড করার জন্য এটা কি আসলে ঠিক পদ্ধতি বলে মনে করেন কিনা? প্রথমেই বলবো যে মনি আপার সাথে আমি একটু একটা জায়গায় করছি যে আমরা কিন্তু সংরক্ষিত আসন সারা জীবনের জন্য চাচ্ছি না। আমরা যেটা বলছি যে ইকুইটেবল যে জায়গাটায় বা অ্যাফার্মেটিভ অ্যাকশন, যেটা ইন্টারন্যাশনাল কমিটমেন্ট, যে কিছু সংরক্ষিত এই কারণে রাখতে হবে যে এখনও কিন্তু একদম পিছিয়ে পড়া, নির্বাচনটা শুধু শহরের নারী, ধনী নারী তারাই অংশগ্রহণ করবে, তারা যাবে না তো, একদম পিছিয়ে পড়া তৃণমূলে যে নারীরা রয়েছে, আদিবাসী যারা রয়েছে, আমি একটা সেকেন্ড এবং ট্রান্সজেন্ডার যারা রয়েছে, তাদেরও যাতে নাসরিন বেগম, আমি একটু থামাই, যেটা নীলুফা আপা বলছিলেন যে কি লাভ হচ্ছে তৃণমূলের নারীদেরকে, তো আমরা দেখলাম এতদিন তাদেরকে, কিন্তু তাদেরকে কোনো রকম ক্ষমতা দেওয়া হয় না, তাদের হাতে একটা কম্বল দেওয়া হয় না, 1 কেজি চাল দেওয়া হয় না। ওই জায়গাটাই চেঞ্জ আসতে হবে, যে মেকানিজমের কারণে যে সরকার, যে দল ক্ষমতায় যেত উনি হচ্ছে দিবেন তার আত্মীয় স্বজন, তার ছেলে মেয়ে, এদেরকে ওই মেকানিজম থেকে তারা যারা যোগ্য, যারা কথা বলতে হবে, ওই জায়গাটায় চেঞ্জ আসতে হবে যে আমি কি পুরুষের সাথে প্রতিযোগিতায় নামাই দিচ্ছি নাকি তাকে ডিসিশন মেকিংয়ের ওই সব জায়গায়, মানে সংরক্ষিত নারীর জায়গাটা, উনি কি কাজ করবেন, ওনার কোন আসন, উনি কিভাবে করবেন, ওনাকে কিন্তু সব এমপি হিসাবে সুযোগ সুবিধা দেওয়া হচ্ছে, কিন্তু আসনগুলোর যখন জনপ্রতিনিধির হিসাবে কাজ করবেন ওই জায়গাটায় আবার কাজ করতে দিচ্ছে না। আমার বিষয় হচ্ছে সংরক্ষিত আসনের এই মেকানিজমের থেকে, যে কারণে নারীরা সংরক্ষিত আসনের থেকে প্রতিনিধিত্ব করতে পারে না, ডিসিশন দিতে পারে না, ওই জায়গাটায় চেঞ্জ আনাটা খুবই জরুরি হয়ে পড়েছে। কতগুলো জায়গায় সংস্কার আনবেন নীলুফা চৌধুরী মনি, মানে কত বিষয়ে লড়াইটা করবেন? আমার প্রশ্ন হচ্ছে সেটা, আপনি কি আসন কমাবেন নাকি আবার তৃণমূলে যারা আছে তাদের ক্ষমতা দেয়া, কোনটা আসলে একটা ধরে তো আসলে কাজ করতে হয়, সবকিছু একসাথে কাজ করতে গেলে সবকিছু এলোমেলো হয়ে যায়। একটা সংস্কার করলে আর কিছুই লাগে না, আপনি ইন জেনারেল করে ফেলেন সব, সেইখানে আপনি একটা পার্সেন্টেজ দেন, ওই 33% যেটা আমি আপনাকে বললাম এতক্ষণ, যে 33% যেটা, এটা তো কোনো দল নিষেধ করে নাই, করবে না, তারা করেছে, তারা দেখিয়েছে, তারা ইসিতে জমা দিয়েছে তাদের কমিটি, যে স্টেপ বাই স্টেপ ছিল তো 10%, 12%, 15%, তো 20 সাল নাগাদ 33% সেটা এনশিওর করা। যখন 20 সাল নাগাদ তারা 10-12-র উপরে উঠতে পারলো না, তখন তারা সময় চাইলো 25-এ যখন সময়টা দিল, এটা 25-এর 6 মাস চলে যাওয়ার শেষ দিকে, তো প্রথমার্ধ চলে গেল, দ্বিতীয়ার্ধ এটা নিয়েই তো সংস্কারের কথা বলার কথা ছিল। সংস্কার কমিটি এটাকে আমি একটা লাইনও কখনো পড়ি নাই এটা নিয়ে, যেহেতু আমি ওই আলোচনায় ছিলাম না, কিন্তু আমরা তো পড়েছি, আমরা পড়তে পারি নাই, এটা আমাদের জন্য দুর্ভাগ্য। তার মানে কি আগে সংস্কার চলে গেল, এটা আসবেই না, কিন্তু সেটা তো কথা ছিল এরকম 25-এর মধ্যে কনফার্ম করতে হবে। তো সেইটা যদি করতো তাহলে, আর পিছনের দিকে যদি আমি না যেতাম, যে দিনকে দিন সংরক্ষিত বাড়বে কেন, দিনকে দিন সংরক্ষিত কমার দিকে, 55-54 বছরের বাংলাদেশে এখন জিরোতে আসার কথা, যেটা আপনি বললেন, জিরোতে আসলে আমি ইন জেনারেলি হতে পারি, সেখানে আমি কেন ওই অনুকম্পার, কেউ কেন বলবে যে ও তুমি তো ইলেকশন করলে একটা কমিশনার হইতে পারবে না, তুমি কেমনে এমপি হইছো, তুমি তোমার চেনে কয়জন, তুমি কেন হইছো, আমরা তো এরকম হতে চাই না। যখন পুরুষটা যখন আপনার কাজ করে, তাকে দিয়ে কাজ করানো হয়, তখন নারীটা প্রায় অবাঞ্ছিত থাকে। সেই নারী যদি পুরুষের বান্ধবী হয়,
তাহলে সে তার সঙ্গে এটা আলংকারিকভাবে বসে, নট আপনি তারপরেও দায়িত্ব দিবে, আলংকারিকভাবে বসে। প্রত্যেকেই তার নূরজাহান হতে পারে না যে আলংকারিকভাবে বসে তার মেধা দিয়ে মনন দিয়ে সবকিছু দিয়ে কঠিন হস্তে দমন করে সে একজন নেশাখোর হাজবেন্ডকে একদিকে রেখে তারপরে সে দেশ শাসন করবে, সেটা তো হতে পারে না। সেই দায়িত্বটাও তো তারা এই দেশে পায় না। তো সেই জায়গায় আমি বলতে চাই যে নারীদের এইখানে যদি এই দৃষ্টি দেওয়া যায় একদম মাইন্ডসেট নিয়ে, যে 5% হোক 10% হোক, সেটা যেন একদম আমি ইন জেনারেলি চিন্তা করি। আমি যেন আমার বান্ধবী, আমি যেন আমার সন্তান, নারী সন্তান, আমি যেন আমার স্ত্রী, এই চিন্তাটা বাদ দিই, আমি তাকে আলাদা একটা মানুষ হিসেবে। নাসরিন বেগম, আমার প্রশ্ন হচ্ছে এই যে এত কনফিডেন্ট এই মানুষগুলো, হ্যাঁ, তারা দীর্ঘদিন রাজনীতি করেছেন এবং তাদেরই তো বলার কথা আরামসে এমপি হয়ে যেতে পারবেন, তো তারা বলছেন যে না আমরা এরকম চাচ্ছি না। তাহলে আমরাও কিন্তু চাই সরাসরি ইলেকশন হোক, আমরা বলেছি কিছু, কারণ কি কিছু তো আপা 100 হতে পারে না, 100 না, আমরা 100-র কথা বলছি না, 50 যেটা আছে সেটাই থাকবে। আর জেনারেল আসনে যাতে এই যে আলোচনা হচ্ছে এখানে কি আপনাদেরকে ডেকেছে আপা? না, ডাকে নাই। প্রত্যেকটা রাজনৈতিক দল যাতে তাদের নমিনেশনটা নারীদেরকে দেয় জেনারেল আসনে। আর আমি যেটা ভয় পাচ্ছি যে দেখেন, নারী কমিশন যখন তাদের দাবিদাও উত্থাপন করলে একটা গোষ্ঠী কিন্তু কি পরিমাণ বিদ্বেষ ছড়াইলো নারীদের জন্য, যে রাজনীতির যে জায়গাটা বা নারীরা যে এগিয়ে যাবে একটা শক্তি কিন্তু উঠে পড়ে লেগেছে। ওই জায়গায় জেনারেল আসনে যদি অনেক নারীকেও দেন, কতটা তারা এই যে ব্যারিয়ার, নারীর প্রতি যে বিদ্বেষ, রাজনীতি করবে না, তারা আসবে না, বাইরে আসবে না, এই নারীগুলো কতটা উঠে আসবে বা ওই চর্চাটা আমরা রাজনৈতিক দলের মধ্যে কতটা করেছি, এইটাই হচ্ছে ওই ভয়ের জায়গা থেকেই আমি বলছি যে কিছু হলো 50টা সংরক্ষিত থাকুক, আর বাকিগুলো হচ্ছে জেনারেল আসেন, যাতে প্রত্যেকটা রাজনৈতিক দল অ্যাটলিস্ট 15% যাতে নমিনেশন দেয় নারীদের প্রত্যেকটা। এক ধরনের ভয় আছে যেটি বলছিলেন নাসরিন বেগম, এবং এই ভয় আসলে খানিকটা কিসের ভয়, এক ধরনের সেই ভয়ের চেহারা আমরা বুঝতে পাই না। আপনি যদি একটু বলেন, একদম শেষ পর্যায়ে আছি নীলুফার মনি, যে ভয় ঠিক আছে এবং 50 আসন সেখান থেকে 100 আসন, এই যে ডিলেমা, এই 100 আসনের ডিলেমা দেখিয়ে বা এক ধরনের আমি যদি বলি মূলা দেখিয়ে এই আলোচনা, এবং উনি বলছেন যে ওনাদেরকেও ডাকেন নাই, কি হচ্ছে আসলে তাহলে আসন নিয়ে? আমি আপনাকে বলি যে একটা জরিপে আমি পড়েছিলাম, স্বাধীনতার পর থেকে এই পর্যন্ত একজন নারী দ্বিতীয়বার সংসদে গিয়েছে, সংরক্ষিত আসনের দ্বিতীয়বার গিয়েছে, এটার পার্সেন্টেজ হচ্ছে 0.2%। মানে চেহারা দেখা চলে আসে। শোনেন, এই 5 বছর তো একটা এমপির, পুরুষ এমপিরা দেখেন জেনারেল সিটে 5 বারের এমপি, 7 বারের এমপি, এইসব বলে, এটা গর্ব করে তারাও বলে, তাদের দলও বলে, দেশও বলে। আপনি সাংবাদিক, আপনিও যখন কথা বলবেন এটা গর্ব করেই আপনি তার সাক্ষাৎকার নেবেন। কিন্তু একটা নারীর কিন্তু জীবনের বর্ণাঢ্য জীবন, সে অনেক কিছু করতে পারতো, কিন্তু এইসব সুযোগ নাই। সে একবার এটা থোক বরাদ্দের মতো, ও তোমাকে তো দিয়েছিলাম, এটা তো দিয়েছিলাম, মনে হয় যে এটা করোনার জিনিস, দয়া করে। হ্যাঁ, এটা তো করোনার জিনিস না। এইখানে অনেক স্টাডি করার আছে, জাতিকে দেওয়ার আছে, এরা হচ্ছে সবাই মিলে আইন প্রণেতা, আইনকে দেওয়ার আছে, কিন্তু এইখানে কিন্তু কোনো তাদের জন্য আপনার কোনো রকমের কোনো ব্যবস্থা নাই। আমরা নবম জাতীয় সংসদে যে ছিলাম, সেইখানে বিএনপির খুব কম আসন দেওয়া হয়েছিল তখন, সেই জায়গায় আমরা 5 জন ছিলাম, তখন আমরা একটা সুযোগ পেয়েছিলাম যে আমরা বলতে পারি। আমরা যখন 5 জন হেঁটে যেতাম, আওয়ামী লীগের যে 340টা বা আপনার 45টা এমপি ছিল, এই মানে প্রায় 300-এর মতো এমপি ছিল, ভুল বললাম, অন্য দলেরও ছিল কিছু, তারা কিন্তু সব ভয় তাকিয়ে থাকতো যে এই যে যাচ্ছে। আমাদের ভয় পেত না, আমাদের শিক্ষাকে, আমাদের স্টাডিকে এবং বিদ্যাটা বড় কথা না, আমরা হোমওয়ার্ক করতাম ওইভাবে যে আমাকে এতগুলোর বিরুদ্ধে লড়তে হবে। সো সেই দিন যদি আমি পেয়ে থাকি তাহলে নয় কেন? একদম এই প্রশ্নটা রেখেই শেষ করব। সেই গার্ডসটা আপনাদের ছিল এবং আমি তো আশা করি যে আবারও সেই দিন ফিরে আসবে। অন্তত 5 জন যদি হয়, 10 জন যদি হয়, যাই হোক, তারা সংরক্ষিত না সরাসরি আসুক। সংরক্ষিতর কতখানি কি গুরুত্ব সেটা আসলে নিশ্চয়ই সময়ই বলে দেবে। ধন্যবাদ আপনাদের দুজনকে সময় দেওয়ার জন্য। অল্প সময় হলেও আমরা এই আলোচনাটা চালিয়ে যাব ভবিষ্যতেও। এই ছিল আজকের অন্য পক্ষে, ডিবিসি নিউজের সঙ্গে।